হ্যালো এভরিওয়ান, ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি এসএসসি নিয়ে আন্দোলনকারীদের 7 দফার দাবি নিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। ওয়েলকাম টু জেআরএফ গুরুকুল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের মতামত কি, কেন এক্সাম ক্যান্সেলের কথা বারবার উঠে আসছে সেই নিয়েও এই ভিডিওতেই কিন্তু ইনফরমেশন থাকবে। অনেকের মত কি এই এক্সাম যেটা কিনা 7th আর 14th অফ সেপ্টেম্বর নেওয়া হয়েছিল 9, 10 বা 11, 12-এর অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য ওয়েস্ট বেঙ্গল রাজ্যে, যেটা কিনা গত 10 বছর বা 13 বছর পর আবার নিয়োগ প্রক্রিয়া একটা চালানোর যে একটা সুষম পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছিলেন সরকার, কিন্তু সেটা কি কোথাও গিয়ে হয়তো টার্গেট পয়েন্ট মিট করছে না, এবং তার জন্য কিন্তু অনেকেই দাবি রাখছেন যে এক্সামিনেশন ক্যান্সেল করে আবার পুনরায় এক্সাম নেওয়া হোক, এবং তাতে গিয়ে কিন্তু অনেকের সুবিধে হবে বা স্বচ্ছতা বজায় থাকবে। এই স্বচ্ছতা বজায় থাকলো না কেন? কোথায় স্বচ্ছতা ঠিক স্বচ্ছতার মাপকাঠি মানা হলো না? এই এই প্রশ্নগুলো উঠছে, এবং সেখান থেকে কিন্তু বারবার একটাই প্রশ্ন বা একটা দিকেই টার্গেট করছে, সেটা হচ্ছে এক্সাম কি ক্যান্সেলের পথে। আজকে 7 দফার দাবি যেটা আন্দোলনকারীরা বারবার আমাদের সকলের সামনে আনছেন, এবং তাদের দাবিকে সমর্থন করা হচ্ছে কিনা সেটা নিয়েই কিন্তু একটা জিজ্ঞাসা থাকছে, এবং গোটা ভিডিওতে তাদের আন্দোলনকারীদের কি কি মতামত বা কি কি দফার দাবি বা দাবিগুলো কি সেই নিয়ে আলোচনা করা হবে। চলুন দেখে নিই ঠিক কি কি দাবির কথা এখানে ওনারা মেনশন করছেন। প্রথমত তারা বলছেন যে এই যে প্রায়ার এক্সপিরিয়েন্সের 10 মার্কস যেটা কিনা ফ্রেশার্সদের নেই, কিন্তু পুরাতন যারা চাকরিহারা তাদের কিন্তু এই 10 মার্কস অবশ্যইভাবে রয়েছে, স্বাভাবিক। তো সেইটা কিন্তু একদম ইন্টারভিউয়ের আগে যোগ করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু যারা ফ্রেশার্স রয়েছেন তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছেন। তাহলে কোথায় কোথায় ইকুয়ালিটি মেনটেন করা হলো? সেক্ষেত্রে ইকুয়ালিটি মেনটেন করা কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে এই 10 মার্কস কিন্তু অ্যাড করা যাবে না বিফোর ইন্টারভিউ। সেরকমই একটা কথা যেটা অভিজ্ঞতা নম্বর বা প্রায়ার এক্সপিরিয়েন্স মার্কস বলে হেডিং করে দেওয়া আছে, যে এই যে 10 মার্কস যোগের নীতির পরিবর্তন। আন্দোলনকারীদের প্রথম ও প্রধান দাবি হলো নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার জন্য বরাদ্দ দেখুন 10 নম্বর ইন্টারভিউর পরে যোগ করতে হবে। হ্যাঁ, এই ইন্টারভিউর আগে যদি 10 নম্বর যোগ করা হয় সেক্ষেত্রে ফ্রেশার্সরা অনেকটাই কিন্তু পিছিয়ে পড়ছে। ইন্টারভিউর আগে এই নম্বর যোগ করার ফলে অনেক যোগ্য ফ্রেশার প্রার্থী প্রাথমিক স্তর থেকেই পিছিয়ে পড়ছেন। অবশ্যই, তাহলে কোথায় ইকুয়ালিটি মেনটেন করা হলো? চলুন দেখে নিই 2 নম্বর দাবি আন্দোলনকারীরা কি রাখছেন। সেটা রাখা হচ্ছে চূড়ান্ত মেধা তালিকায় একাডেমিক স্কোর যোগ। একাডেমিক স্কোরেও কিন্তু আমরা জানি যে অনেকেই হতে পারে 60% অ্যাবাভ পেয়েছেন বা 60% পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে সেও কিন্তু 10 মার্কস পেতে পারে। তাহলে সেক্ষেত্রে কি বলা হচ্ছে, যদি একাডেমিক স্কোর যোগ করতেই হয় তবে তা যেন ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের ফল প্রকাশের পর হয়। তার মানে এই যে 10 মার্কস, দেখুন এই যে 10 মার্কস সেটাও কিন্তু প্রকাশের পরে ওনারা অ্যাড করার কথা বলছেন। চূড়ান্ত মেধা তালিকা তৈরির সময় যোগ করা হয়। এর ফলে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ হবে, মানে একটা ক্লিয়ারিটি থাকা, ট্রান্সপারেন্সি থাকা কিন্তু খুব প্রয়োজন বলে মনে করছেন আন্দোলনকারীরা। দেখুন 3 নম্বর কি বলা হচ্ছে। 3 নম্বর ওদের দাবি এটাই যে 2016 সালের বাতিল প্যানেলের অভিজ্ঞতার মার্ক বাতিল। যেহেতু ওরা মনে করছে যে এই যে 2016 সালের প্যানেলটাকে গোটা ধরে বাতিল করে দেওয়া হয়েছিল, তার মানে সেই 10 মার্কস, মানে সেই যে প্রায়ার এক্সপিরিয়েন্সে 10 মার্কসের কোনো মানে নেই, এটা আন্দোলনকারীরা মনে করছেন। কি বলা হচ্ছে, যেহেতু 2016 সালের পুরো প্যানেলটি সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে, তাই সেই প্যানেলের ভিত্তিতে কোনো প্রার্থীকে অভিজ্ঞতার নম্বর দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক বা অনৈতিক। এই দাবি তুলে ধরে তারা বলেছেন যে একটি অবৈধ প্যানেলের, যেহেতু 2016 সালের প্যানেলটিকে অবৈধ বলে ধরে নেওয়া হয়েছিল, হ্যাঁ, সেই জন্য সেই প্যানেলের 10 মার্কসকে গণ্য করা হবে না, সেরকমটাই একটা দাবি রাখছেন আন্দোলনকারীরা। আচ্ছা, উপর ভিত্তি করে কোনো সুবিধে দেওয়া চলতে পারে না, মানে ওই সময়কার যে এক্সপিরিয়েন্স সেই ক্যান্ডিডেটসরা পেয়েছেন তার কোনো মানে দাঁড়ায় না, সেটাও অনৈতিক। আচ্ছা, 4 নম্বরে দাবি কি রাখছেন ওনারা? ওনারা রাখছেন হচ্ছে সিসিটিভি ক্যামেরার ব্যবহার করার কথার দিকে কিন্তু ওনারা উল্লেখ করেছেন বা জোর দিয়েছেন। ইন্টারভিউ চলাকালীন সিসিটিভি ক্যামেরার ব্যবহার করতে হবে। পুরো বিষয়টিকে দুর্নীতি মুক্ত পুরো বিষয়টিকে দুর্নীতিমুক্ত রাখার জন্য এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করতে হবে। মানে শুধু যে সিসিটিভি দিয়ে রেকর্ড করলেই হবে না, সেই ফুটেজটি, সেই ভিডিও রেকর্ডটি কিন্তু রেখে দিতে হবে, যাতে ভবিষ্যতে যদি কোনো রকম কোনো প্রশ্ন আসে, যে ট্রান্সপারেন্সি নিয়ে যদি আবার কোনো প্রশ্ন ওঠে, তাতে যাতে এই যে 2016 সালের প্যানেলটিকে যেরকম ধরে গোটা প্যানেলটিকে বাতিল করে দেওয়া হয়েছিল, এবং তাতে কিন্তু প্রচুর যারা অনেস্টির সঙ্গে পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু চোখের জল ফেলতে হয়েছিল। এই ঘটনা
ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য সেই যে ভিডিও ফুটেজ বা সেই যে ভিডিও রেকর্ডিং করা হবে সেটা কিন্তু যাতে ভবিষ্যতে কাজে লাগানো যায় সেই জন্য সেগুলোকে কিন্তু রাখতে হবে। সেগুলোকে এরম নয় যে হ্যাঁ ওই 15 মিনিট বা আধ ঘন্টার ভিডিও রেকর্ড করে সেটাকে বাতিল করে দেওয়া হলো, এরম নয়, বা ডিলিট করে দেওয়া হলো, সেটা কিন্তু নয়। আচ্ছা চলুন দেখে নিই 5 নম্বর কি বলতে চেয়েছে। 7 দফার দাবি মনে রাখবেন, 7টা কি কি দাবি করা হয়েছে এই ভিডিওতে সম্পূর্ণ সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। আচ্ছা, লিখিত পরীক্ষা যেহেতু 60 নম্বরে হয়েছে তাহলে ফাইনাল কাট অফ মার্কস ও তার মধ্যে সেটা নেওয়া হয়। হ্যাঁ, 5 নম্বরটা আমি আরেকবার পড়ি, যে লিখিত পরীক্ষা যেহেতু 60 নম্বরে নেওয়া হয়েছিল, আমরা সবাই জানি 60 মার্কসের মধ্যেই কিন্তু ওয়েমারে আপনারা পরীক্ষা দিয়ে এসেছিলেন, তাহলে এই যে ফাইনাল কাট অফ মার্কসটা রয়েছে সেটাও কিন্তু আউট অফ 60 করতে হবে। এটার ক্ষেত্রে যেন 80 বা 70 না হয়, মানে প্রায়র এক্সপিরিয়েন্স বা একাডেমিক মার্কস যোগ করে এই দুটো যোগ করে মানে 20-তে হয়ে যাচ্ছে, 60 প্লাস 20 হয়ে যায় 80, তো সেটা যেন না করা হয়, 60-র মধ্যেই করা হয়। লিখিত পরীক্ষা যেহেতু 60 নম্বরে হয়েছে তাহলে ফাইনাল কাট অফ মার্কস ও তার মধ্যে বার করতে হবে, ওই সেই 60-এর মধ্যেই বার করতে হবে, সেটা না হয়ে 80 হয়ে যাচ্ছে, সেটা সম্পূর্ণ অনৈতিক এবং অযৌক্তিক, সেদিকে তারা দাবি জানিয়েছেন যে কাট অফ মার্কস 60 রাখতে হবে, এর অন্যথা করা যাবে না। আচ্ছা, এই হলো 5 নম্বর দাবি। 6 নম্বর দাবি কি, এই যে ভিন্ন রাজ্যের পরীক্ষার্থীরা এসে এই রাজ্যে পরীক্ষা দিচ্ছেন তাতে এই রাজ্যের পরীক্ষার্থীদের চাকরির সুনিশ্চয়তা বিঘ্নিত হচ্ছে, আগে সেদিকে সরকারের নজর দিতে হবে। এখানে এই বিষয়টার দিকে তারা কেন বলছে, কারণ যেহেতু এই যে 13 বছর পর বা 10 বছর পর আবার নিয়োগ করার একটা বা রিক্রুটমেন্ট করার যে একটা প্রয়াস করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তো সেটা যেহেতু এত বছর পরে হচ্ছে সেহেতু প্রচুর প্রচুর সংখ্যায় কিন্তু গ্র্যাজুয়েট হয়েছেন বা পোস্ট গ্র্যাজুয়েট রয়েছেন, তাহলে তাদের চাকরির সুনিশ্চয়তা না রেখে বাইরের রাজ্যের যদি লোকজন এসে তাহলে কম্পিটিশন আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে এই যে 13 বছর যে গ্যাপটা হলো এতে তো গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটসের সংখ্যা কমেনি, বরং বেড়ে গেছে, তাই না? তাহলে তারা কোথায় চাকরি পাবে? এখানেও যদি আরও বেশি কম্পিটিশন তারা ফেস করে তাহলে কোথায় গিয়ে তারা চাকরি পাবে? এই যে 13 বছর বা 10 বছর, 10 ইয়ার্স তো কম সময় নয় রে বাবা, তাই না? বা শুধু এক্সাম নিয়ে বসে থাকলেও তো হবে না, তার একটা প্রপার সিস্টেমে ইন্টারভিউ হবে এবং ফাইনালি রিক্রুটমেন্ট হবে এবং ফাইনালি বেকারত্ব ঘুচবে। ফাইনালি এই যে শিক্ষিত বেকাররা তারা সুযোগ পাচ্ছে চাকরি পাওয়ার, চাকরি পাচ্ছেন এবং তারা চাকরি করছেন, এই যে একটা জায়গা, একটা ফাইনাল রিক্রুটমেন্ট হলো এই রাজ্যে, ওয়েস্ট বেঙ্গল রাজ্যে, তাহলে সেই ক্ষেত্রে সেই দিকে নজর দিতে হবে। এইসবেরই কথা কিন্তু আন্দোলনকারীরা তুলে ধরেছেন। ফাইনাল এবং 7 নম্বর যে দাবি তারা রাখছেন সেটা কি, সেটা হচ্ছে গত 13 বছর ধরে বা 10 বছর ধরে কোনো এসএলএসটি নিয়োগ হয়নি, তাই প্রায় 6 লক্ষ পরীক্ষার্থীর কথা মাথায় রেখে অন্তত শূন্য পদের সংখ্যা 1 লক্ষ, হ্যাঁ 1 লাখ, এইরকমই একটা দাবি রাখছেন তারা, 1 লক্ষ অবধি বাড়ানো উচিত এবং প্রয়োজনে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলি খোলার দিকে নজর দিতে হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় এই যে দাবিটা ওনারা করেছেন এটা সবথেকে ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ একটা দাবি আন্দোলনকারীরা রেখেছেন। আমি সম্পূর্ণভাবে সমর্থন করছি এই দাবিটিকে, কারণ সত্যি কথায় এতগুলো বছর ধরে যেখানে নিয়োগ প্রক্রিয়া একটি রাজ্যে হয়নি, সেক্ষেত্রে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটের সংখ্যা কিন্তু কোনো দিক দিয়ে কমে যায়নি। পড়াশোনা কি থামিয়ে দিয়েছিল ক্যান্ডিডেটসরা? স্টুডেন্টসরা কি পরীক্ষায় বসছিল না, বা তারা কি গ্র্যাজুয়েট হচ্ছিল না বা পোস্ট গ্র্যাজুয়েট হচ্ছিল না? সেটা কিন্তু নয়। তারা প্রতি বছর গ্র্যাজুয়েটসের সংখ্যা যেরকম বেড়েছে, পোস্ট গ্র্যাজুয়েটসের সংখ্যা সেরকম বেড়েছে, মানুষ পড়াশোনা করেছেন, সবাই একটা চাকরি পাওয়ার আশায় কিন্তু পড়াশোনা করেন। তাহলে সেক্ষেত্রে যেকালে এতদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল সেক্ষেত্রে কিন্তু শূন্য পদের সংখ্যা কমানোর তো কোনো প্রশ্নই ওঠে না। কি করে কমে এতগুলো বছর ধরে? তাহলে কি কেউ রিটায়ারমেন্ট হলো না? তাহলে কি হলো? তাহলে এই শূন্য পদ কমছে কি করে? অবশ্যই 1 লাখের দিকে বাড়ানো উচিত। যেকালে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, যেকালে গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটের সংখ্যা বেড়েছে, যেকালে সময় বেড়েছে, যেকালে এতগুলো বছর ধরে রিক্রুটমেন্ট হয়নি, সেক্ষেত্রে অবশ্যই 1 লক্ষ অবধি বাড়ানো উচিত। শূন্য পদ, ভ্যাকেন্সির সংখ্যা আপনাদের বাড়াতেই হবে, সেদিকটা কিন্তু নজর দিতে হবে। এবং অবশ্যই যে স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছিল, যে স্কুলগুলো শিক্ষক বা শিক্ষিকার অভাবে বন্ধ হয়ে গিয়েছিল, সেই স্কুলগুলি খোলার দিকে নজর দিতে হবে সরকারকে। আজকের এই ভিডিও এই অবধি। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, নাম একই, JRF গুরুকুল, আপনারা সার্চ করে টেলিগ্রামে ডিরেক্টলি জয়েন হতে পারেন। এটা এখন পাবলিক গ্রুপ। এবং এছাড়াও কিন্তু পিন কমেন্টে, যে কোনো ভিডিওর পিন কমেন্টে, এই ভিডিওরও পিন কমেন্টে কিন্তু অবশ্যই ইনভাইটিং লিঙ্ক থাকছে, অবশ্যই যোগ হন, আপনাদের মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন, ডিরেক্টলি
জানান এবং কমেন্ট সেকশন পুরোপুরি ওপেন আছে, সেখানে আপনাদের মতামত জানান। কি কি মনে হয়, পরীক্ষা কি বাতিল হওয়া প্রয়োজন? তাতে কি ট্রান্সপারেন্সি বজায় থাকবে? ট্রান্সপারেন্সি বজায় না থাকলে কিন্তু পরবর্তীকালে 2016 প্যানেল যেরকমভাবে বাতিল করা হয়েছিল সেদিকেও কিন্তু যেতে পারে। তার থেকে বেটার নয় কি যে আগেই ক্যান্সেল হোক, আর আবার করে একটা সম্পূর্ণ ট্রান্সপারেন্সি মেনে একটা সুন্দরভাবে আবারও একটা পরীক্ষা হয় এবং যেখানে ভালোভাবে মেনটেন করা হোক ট্রান্সপারেন্সি। আচ্ছা, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পোলস ক্রিয়েট করা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে বা ইউটিউবে, সেখানেও কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন। কমেন্ট সেকশন তো ওপেন আছেই। আজকের ভিডিও এখানে অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।